মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নন্দিতা আর কিংসুক বাবু, নন্দিতা পরিবারকে সে আগলে রাখে আর মাঝে মাঝে গোলাপ ফুলও দেন। লোকের মধ্যখান থেকে বেরিয়ে মাঝে মাঝে পছন্দের মানুষকে গোলাপ ফুল দেয়। এইবার সত্যি মানে একটা নার্ভাস ফিল হচ্ছে যে যেই মানুষটাকে একদিন ফুলের বুকে দিয়েছিলাম সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। কত বছর আগে এটা? I was in class 6 that time and Madam, I'm not that old. ক্লাস 6 এ পড়তাম। আমি টেবিল টেনিস খেলতাম সেই সময়। আচ্ছা। এবার সবুজ সংঘ মাঠ, সেখানে আমাদের টেবিল টেনিসের ওই একাডেমিটার বড় করে উদ্বোধন, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। উত্তরীয়টা পড়ালাম, ফুলের বোকেটা দিলাম। আই ডিডন্ট এক্সপেক্ট যে আপনি মানে হাতটা বাড়িয়ে দেবেন। আমি what is this? Just moment of the day, মানে আমার দিনটা ওখানেই সম্পূর্ণ। আমি তারপর বাড়িতে গিয়ে বললাম, মা আমাকে খাইয়ে দেবে? মা বললো কি হয়েছে? আমি বললাম আজকে এই হাতটা আমি ধুতে পারবো না। আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আমি থিয়েটারকে ভালোবেসেছি, অভিনয়কে ভালোবেসেছি, এই নিয়ে পড়াশোনা করেছি, ক্রিকেট খেলার পাশে তোমার কি কখনো ইচ্ছে হয়েছিল যে আমি যদি অভিনেতা হতে পারতাম, আমি যদি অভিনয় করতাম? কখনো কি ভালোবাসা জন্মেছিল? না, হয়নি, কারণ সুযোগ আসেনি। আর জীবনের শ্রেষ্ঠ সময়টা ক্রিকেট খেলেই কেটে গেল। আর ক্রিকেটের প্রতি এত অ্যাটাচমেন্ট, যেমন আপনাদেরও আছে, টেলিভিশন সিনেমার প্রতি এত অ্যাটাচমেন্ট, সেটা থেকে আর বেরোনো হয় না। এই দাদাগিরি তো বাই অ্যাক্সিডেন্ট। দাদাগিরি আজকে এটা সিজন 10, আমার 9 বছর হয়েছে দাদাগিরিতে। ইট স্টার্টেড বাই অ্যাক্সিডেন্ট। So good things happen by accident. Right. হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের পর বহুদিন কোনো প্রাণের দেখা মেলেনি। প্রথম জন্মগ্রহণ করেছিল একটি ফুল। কোন ফুল? জুঁই, গোলাপ, করবি, ডালিয়া? লাভলি কোয়েশ্চেন। দেখো, এটা তো আমি ইনস্টিংক্টিভলি যাব, কারণ আচ্ছা তুমি কি একা একা যাবে না আমরা যাবো? মানে আমার এখন গোলাপ ছাড়া আর কিছু মনে পড়ছে না। দুজনেই বলছে গোলাপ। গোলাপ 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 গোলাপ। পশ্চিম বর্ধমান আই থিংক জুঁই। জুঁই। আচ্ছা, মুর্শিদাবাদ ওলিয়েন্ডার নামের কিছু একটা ফ্লাওয়ার আমি আই হ্যাভ হার্ড অফ। ওলিয়েন্ডারকে বাংলায় বলে করবি। ইট হ্যাজ টু বি গোলাপ ফর হার। আই হোপ সো। আমি জানি না উত্তর। আই এম প্রেইং এন্ড উইশিং যাতে গোলাপ হয় শুধু ওনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর করবি। আমি আমার ছোটবেলার সেই মোমেন্টটা উইথ ইওর পারমিশন আবার একবার রিক্রিয়েট করতে চাই। থ্যাংক ইউ গোলাপগুলো থাকবে আমার কাছে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুরা আর কাবাডি খেলেছে, স্টেট লেভেল কাবাডি খেলেছে। সো শি ইজ এ স্পোর্টস ওম্যান, আর সো শি হ্যাজ টু বি ব্রড মাইন্ডেড। আর সেখান থেকে তার অভিনয় আসা। আর টিকলু রান্না করতে ভালোবাসে, ঘর গোছায়। তুমি কোথায়? কলকাতার মেয়ে? আমি হাওড়ার মেয়ে। হাওড়ার মেয়ে? হাওড়া মন্দিরতলার মেয়ে আমি। টিকলু? টিকলু কোথাকার? আমি বালুরঘাটের, আমার বাড়ি বালুরঘাটে, আর আমি কলকাতায় রয়েছি বহুদিন। মধুরা কাবাডি খেলতো? হ্যাঁ, মধুরা কাবাডি খেলতো স্টেট লেভেল? কাবাডি খোখো দুটোই খেলতাম। খোখো খেলতো? হ্যাঁ, আর প্রচুর মানে পড়ে যেতাম, মানে ছোট থেকে প্রচুর। কাবাডি খেলাটাই তো তাই, ইটস আ বডি কন্টাক্ট গেম। আর আমি এখনো পর্যন্ত আমার একটা মাইনাস পয়েন্ট, আমি ভীষণ মাথা গরম আমার, মানে আমি নিজেও ভাবি এটা চেঞ্জ করতে হবে। আর এই কাবাডি সূত্রেই বলি, মানে একটু ডান পিটে, মানে হাতও চলে না। হাতও চলে? টিকলুর উপর হাত চলে নাকি? না, এখনো আমার সেই সৌভাগ্য হয়নি। না, মানে আমার রিয়েল লাইফ টিকলু একটু ভয় থাকে, মানে আমার হাজবেন্ড। ও আবার তোমার সাথে মানে আর কি খেলার সৌভাগ্য হয়েছিল। কি নাম ওর? অরিন্দম চক্রবর্তী।
ও অনেক ছোট তখন, 98-এ ও ইংল্যান্ডে গেছিল তোমাদের সাথে কাউন্ট্রি খেলতে। হ্যাঁ, তো আমাদের দুজনেরই একটাই আছে যে আমাদের যমজ সন্তান, এক ছেলে এক মেয়ে। ও টুইনস? হ্যাঁ। ও ওয়ান্ডারফুল। কি নাম তাদের? অরণ্য আরাধ্যা। অরণ্য আরাধ্যা। তো আমাদের ভীষণ স্বপ্ন যে আমার ছেলেটা মানে তোমার মতো, জানি না হতে পারবে কিনা। কেন পারবে না, 100 বার। আমি যখন ছোটবেলায় খেলেছিলাম ওদের মতোই তো ছোট ছিলাম। ঠিক জায়গায় পাঠাতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ ইট। বাংলা ডিকশনারি শুরু হয় অ দিয়ে, শেষ হয় কোন বর্ণ দিয়ে? হ। হ। কিভাবে? কারণ অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু দিয়ে কোনো ওয়ার্ড শুরু হতে পারে না। হদ হয় সেজন্য। ফাইনাল আনসার? হ্যাঁ, ফাইনাল আনসার। তো চ্যালেঞ্জ করবে? রাইট? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। ডিকশনারিকে বাংলায় বলে অভিধান, শুরু হয় অ দিয়ে, শেষ হয় ন দিয়ে, ন বর্ণ। নদিয়া গুগলি দেখি। যখন শুনি তখন কোনো রং থাকে না, কিন্তু যখন দেখি তখন অনেক রং। কি? মেরে তো চ্যালেঞ্জ করবে? রাইট? রং মশাল। রং মশাল, যখন দেখি রং মশাল, আর যখন শুনি তখন কোনো রং থাকে না। পশ্চিম বর্ধমান। হ্যাঁ, ফায়ার ক্র্যাকার বা আকাশে। সঠিক উত্তর হচ্ছে ওয়াটার কালার বা জল রং। জলের কোনো রং নেই, যখন আমরা জল রং দেখি তখন বিভিন্ন রং দেখতে পাই, লাল, হলুদ, সবুজ, বিভিন্ন রং দেখতে পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় হলে তো মেয়েরা বাবাদের কাছে মায়ের মতো হয়ে যায়। মানে আমার বাবার কাছে আমি যেরকম সব সময় শাসন করতে হয়, সব সময় বাবা এসেছে সব সময় শাসন করতে হয়। সানাদিও কি তোমাকে শাসন করে? না না, একটু না, টাইম নেই। সানাদি বন্ধু বান্ধব নিয়ে এত ব্যস্ত, তার পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, থাকে দূরে, থাকে ইউকেতে পড়তে, চাকরি করতে, তাই বাবাকে খোঁজ নিতে হয় যে কখন এলো, কখন গেল। যখন ইচ্ছা হয় ফোন ধরে, যখন ইচ্ছা হয় ফোন ধরে না, আর ওখানে তো পৌঁছানো সম্ভব নয়। একটাই কথা, সব ঠিক আছে। বন্ধুদের কাছে জানতে পারি এখানে গেছে ওখানে গেছে, ভাবে বাবা বোকা, বাবা কিছু জানে না। বাবার কোনায় কোনায় লোক লাগানো আছে। এই সংক্রান্ত আমার একটাই প্রশ্ন আছে, বেশি করব না। এবার আমরাও কখনো ভাবতে পারি না যে বাবা মাকে ছাড়া দূরে কোথাও থাকবো বা কিছু। এই জিনিসটাকে তুমি কি করে ম্যানেজ করো? খুব বাজে, যাবেও না বাবা মাকে ছেড়ে দূরে, এখানেই থাকবে, এখানে অনেক কাজ, এখানেই আনন্দ থাকবে। রিলেশনস আর মোস্ট ইম্পর্টেন্ট। রাইট, একদম। নাথিং বেটার দেন রিলেশনশিপ। ঠিক, আলটিমেটলি ওটাই থেকে যাবে। সূর্য রায়কে পছন্দ, কিন্তু বিয়ে নীলাঞ্জনার সাথে কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে দিদিভাইকে এমন একটা জিনিসের সম্মুখীন হতে হয়, সেটাও কারো কাছে বলে না। কি কারণ? আমাকে ফোর্সফুলি এই স্যাক্রিফাইসটা করতে হয়। এবার আমি বলি একটু কেন আমার বিয়ের দিন বাবার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে রায়ের একটা বিশাল বড় ধাক্কা যে বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিটা এবার চলবে কি করে। আমিও যদি স্বার্থপরের মতো বিয়ে করে নিই তাহলে আমার 3 বোন, আরো 2টো বোন রয়েছে, আমার দাদা রয়েছে, বৌমনি রয়েছে, তাদের একটা মেয়ে রয়েছে, তাহলে পুরো ফ্যামিলিটা চলবে কি করে। আমার মনে হয় যে স্বার্থপর না হয়ে সে দেখেছে তার মেজ বোনেরও বিয়ের বয়স হয়ে গেছে, আর মেজ বোনের সৌর্যদার মতো ছেলেই পছন্দ, সেটাও খেলার ছলে হোক মজা করে হোক 2-3 বার বলেছে, সেটা রাই পজিটিভলি নিয়েছে। দাদা জীবনে সৌর্যদা হতে পারে। হ্যাঁ, যাকে সবাই পছন্দ করে। সৌর্য আবার ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ। GNIWS এটাকে 2টি শব্দে বলবে কি করে? অর্থপূর্ণ শব্দ 2টি শব্দে কি করে বলবে এটা? খেলার সঙ্গে যুক্ত।
খেলার খেলা সঙ্গে মানে কোন যুক্ত খেলা সেটা বলতে হবে। ইন সুইং। ফুল অ্যান্ড ফাইনাল। হ্যাঁ, ইন সুইং। ইন সুইং। কেউ চ্যালেঞ্জ করবে না? মাইক নাও। রিভার্স সুইং। She is right. Reverse swing. সুইংটা উল্টো ভাবে লেখা, উল্টো করে যদি পড়ো SWING, swing. Reverse swing is the right answer. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মডেলিং থেকে অভিনয়তে আসা মিষ্টি ফ্যাশন টিপস দেয়। দাদা কেউ আজকে কিছু ফ্যাশন টিপস দিতে হবে, বিকজ দাদা ইজ গেটিং ব্যাকডেটেড। নো দাদা ক্যান নেভার গেট ব্যাকডেটেড। দাদা তুমি হচ্ছে আমাদের ইন্সপিরেশন, তুমি বাংলার গর্ব। তো তোমাকে আমি টিপস তো জানি না দিতে পারবো কিনা, কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি যে তুমি যদি ইন্ডিয়ান অ্যাটায়ার্স বেশি পরো, তুমি যদি ধুতি পাঞ্জাবিটাকে আবার ফিরিয়ে আনো, তাহলে হয়তো এই জেনারেশনের ছেলেরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। আমাদের কালচারটাকে পাঞ্জাবি পরি, ধুতিটা পরতে হবে। হ্যাঁ, সেটা আমার ভীষণ ভালো লাগে যখন তুমি ইন্ডিয়ান অ্যাটায়ার্স পরো। যখন ম্যাডাম বলছেন আমাকে পরতেই হবে। গানটি ছবিতে আমরা দেখেছি, সিনেমায় শুনেছি। এই ছবিতে বা সিনেমায় এই গানটার গায়ক কারা ছিল? হ্যাঁ, स्वानंद किरकिरे। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। নদিয়া ঠিক উত্তর দিয়েছে। আর এই লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য। যেহেতু মিষ্টির প্রথমবার ধারাবাহিকে আসা, তাই মিষ্টি নিয়ে প্রশ্ন। মিষ্টি নিয়ে প্রশ্ন। 1930-এর দশকে কেসি দাস মিষ্টির জগতে কোনো একটি বিশেষ জিনিসের প্রথম প্রচলন করেন, যা বর্তমান দিনে আরো অন্যান্য মিষ্টি প্রতিষ্ঠান সংস্থাগুলি ব্যবহার করে। কি সেই জিনিস? সন্দেশের উপর রূপোর রান্তা মোড়ক দেওয়া, বেক করা রসগোল্লা, টিনের ক্যানের মধ্যে রসগোল্লা বিক্রি, অনেক মিষ্টি একটি বাক্সে সুসজ্জিত ভাবে বিক্রি করা। 1930 সাল। অপশন এ, সন্দেশের উপর রূপোর রাংতার মোড়ক দেওয়া। কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ দিনাজপুর চ্যালেঞ্জ করেছে। অনেক মিষ্টি একটি বাক্সে সুসজ্জিত ভাবে বিক্রি করা। নাম্বার 4। নাম্বার 4 পূর্ব মেদিনীপুরের উত্তর। বেক করা রসগোল্লা। বেক করা রসগোল্লা। আচ্ছা, হুগলি। নাম্বার 4 অনেক মিষ্টি একটি বাক্সে সুসজ্জিত ভাবে বিক্রি করা। নাম্বার 4। ওকে। কলকাতা। সন্দেশের উপর রূপোর রাংতার মোড়ক দেওয়া। দেখি সঠিক উত্তর কি। গড, টিনের ক্যানের মধ্যে রসগোল্লা বিক্রি। এটা খুব জনপ্রিয়, ওনাদেরই শুরু। কেসি দাসের রসগোল্লা 1930 সাল। আমি ভাবিনি যে এত আগে থেকে শুরু, আর এইভাবেই এই রসগোল্লা বিদেশে পাঠানো হয়। তুমি তো ক্রিকেটের জায়গায় তুমি যা অ্যাচিভ করে নিয়েছো, সেটার পরে তো আর কোনো কথাই হয় না। কিন্তু তারপরেও আমি জিজ্ঞেস করবো যে এখন কি কখনো মনে হয় যে যদি ক্রিকেটার না হতাম তাহলে কি হতাম? ক্রিকেটেই তো চলে গেছে জীবনটা, তো ওই ফিলিংটা আর আসে না। এখনো ক্রিকেটের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। তো ক্রিকেট স্টিল রিমেইনস দ্য সেন্টার অফ মাই লাইফ। তার সাথে বাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে
যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। থ্যাংক ইউ। গ্রীষ্ম, কলি, সাপ, আগামী, জয়ী, ব্যাংক, এই সিরিজে কোনটি বেমানান? নীলাঞ্জনা জি বাংলার জয়ী ধারাবাহিকে অভিনয় করছে। আমার মনে হচ্ছে জয়ী, তার কারণ বাকি সবকিছু কোনো না কোনো ভাবে এনভায়রনমেন্ট বা নেচারের সাথে কানেক্টেড। বলুন ফাইনাল। হ্যাঁ, আর কি ভাববো, জয়ী। জয়ী। কেউ চ্যালেঞ্জ করবে? হাওড়া। ব্যাং, কারণ সবকটার সাথে কাল জুড়বে, একমাত্র ব্যাঙের সঙ্গে কালটা যায় না, কারণ কাল গ্রীষ্মকাল, কাল সাপ, সব কাল। কলিকাল, কাল সাপ, আগামীকাল। অ্যাবসলিউটলি রাইট। গ্রীষ্মকাল, কলিকাল, কালসাপ, আগামীকাল, কালজয়ী। শুধু ব্যাঙের সাথে আগে বা পরে কাল যায়। অ্যাবসলিউটলি রাইট। मेरे होठों से धुआंधार निकलती है जब প্রশ্ন হচ্ছে, এই ধরনের সালোয়ার স্যুটকে কি বলা? এইটা প্যান্টটা সারারা বলে। এটা শারারা। হ্যাঁ স্যার। আর এটা আমব্রেলা। 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 আমব্রেলা আর শারারা। সারারা। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ 24 পরগনা। প্লাজো কুর্তি, আর এটা হচ্ছে সারারা কুর্তি। এটা শারারা, এটা প্লাজো। হ্যাঁ। সঠিক উত্তর হচ্ছে আমার ডান দিকে যেটা, সেটা হচ্ছে শারারা, আর বাঁ দিকে যেটা, এটা হচ্ছে আংরক্ষক। শারারা হচ্ছে 1600 শতক থেকে মুঘল রাজকীয়দের এই আগমনের সাথে ভারতে এর প্রবেশ, শারারার প্রবেশ। আর এটা এসছে সংস্কৃত শব্দ আংরক্ষক, যার অর্থ হচ্ছে দেহ রক্ষক। মহিলারা এই ধরনের কামিজ পরতেন আকবরের সময়, তার নাম হচ্ছে আংরক্ষক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায় আর শৌর্য তারা মুখ্য চরিত্রে। রায়ের অভিনয় জীবন শুরু জি বাংলা থেকে। মিঠিঝোড়া তার জি বাংলার দ্বিতীয় ধারাবাহিক, আর এই ধারাবাহিক দেখবেন সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায়। এই ধারাবাহিকে সে পরিবারের বড় মেয়ে, দৃঢ় প্রতিজ্ঞ ও দায়িত্বশীল। পরিবারের ব্যাকবোন আমরা বলে থাকি, পরিবারের সিদ্ধারা। শৌর্য এই ধারাবাহিকের হিরো। খুব স্বাভাবিক, সুন্দর রায়, তাই রায়কে সে বিয়ে করতে চায়। কিন্তু রায় চায় না শৌর্য তাকে বিয়ে করুক। রায় চায় তার বোন নীলাঞ্জনাকে বিয়ে করুক। কেউ খুব সুন্দরী, কিন্তু মহা ঝামেলা বাড়িতে। একই জামাই, পাত্রী দুটো। মধুরা ধারাবাহিকের শৌর্যের বৌদি, কিন্তু আনফর্চুনেটলি যত ভালো সে মেয়ে, কিন্তু কারোর ভালো তার সহ্য হয় না। বিক্রম আর মিষ্টি আজ খেলছে নদিয়ার। বিক্রম কিন্তু খুব ঠান্ডা মানুষ, কিন্তু এই ধারাবাহিকে কমপ্লিটলি আলাদা। এই কমপ্লিটলি আলাদা। ফুটবল খুব পছন্দ করে, আমার মতো ও ফুটবলও খুব পছন্দ করে বিক্রম। রায় আর সৌর্য লাইভ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 6 পয়েন্টের প্রশ্ন। তুমি যে আমার যুগে যুগে, আমি তোমারি।
প্রশ্ন, একটি মতানুযায়ী আমাদের ব্যবহার করা কোন জিনিসটি প্রাচীন রোমে ঘাম মোচার কাজে ব্যবহার করা হতো? অপশন এ মাফলার, অপশন বি গ্লাভস, অপশন সি হ্যান্ডব্যান্ড যেটা ক্রিকেটে ইউজ হয় বা রিস্ট ব্যান্ড যেটা বলে থাকি, আর অপশন ডি টাই। অপশন 2 তোমরা বলছো গ্লাভস। গ্লাভস। ওকে, দেখি সঠিক উত্তর কি। মাফলার ইজ দ্য রাইট আনসার। আর বহু দেশে গাড়ির সাইলেন্সারকেও বলে মাফলার। প্রাচীন রোমে এটি নিজেকে পরিষ্কার রাখতে ব্যবহার করা হতো, আর হোপফুলি অনেক নরম কাপড়ের ছিল যেটা গরম যাতে না লাগে, বিকজ মাফলার সচরাচর আমরা শীতে ব্যবহার করে থাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাম্পি রাহুল দুজনেই ইউটিউবার, পরিচয় কিভাবে হলো? আমরা যেখানে বাড়ি মনোহর পুকুর, ওখানে শীতলা পুজো হয় খুব বড় করে, তো ওখানে আমি প্রথমবার একে দেখি, চোখে চোখে আলাপ হয়। দুজনেই কলকাতার? না, ও বিহারে, আমি কলকাতা। ওকে, আমি পড়াশোনা করতে এসেছি। ও তো এসেছিল শীতলা পুজো দেখতে, তো ঠাকুর না দেখে আমায় দেখে ফেলেছি। তারপরে দেখলো তো হলো, তারপরে? হ্যাঁ, তারপরে আমাকে নাম্বার চাওয়ার চেষ্টা করে, আমি একদমই মানে দিই না, কেন কি তখন আমার কাছে ফোন ছিলই না, তো এই কারণে দিতে পারিনি। তো তারপরে আমি এর যে কমন ফ্রেন্ড ওকে গিয়ে বলেছি কি নাম্বারটা দিতে, তখন উনি আমাকে প্রশ্ন করলো কি তোমার কাছে তো ফোন নেই, তুমি ফোন কি করে করবে? তখন আমি বললাম আমি দেখে নেবো। তো আমি না ওকে ডাইরেক্ট বলেছিলাম আমি ওকে বিয়ে করতে চাই। তো मैं शॉक्ड हो गया, लाइक इसने प्रपोज भी नहीं किया, डायरेक्ट शादी के लिए प्रपोजल किया। তারপরে ওইভাবে আমাদের বিয়েটা হয়ে যায় কিছুদিন পর। তুই বাড়িতে কি প্রবলেম হলো? বাবা অনেক চেষ্টা করেছে আমাকে বোঝানোর, মা চেষ্টা করেছে, যখন হয়নি তখন মার বাবা একটা কথাই বলেছিল, যেটা তুমি ভালো করো সেটা করো, কিন্তু আমার ঘরে থেকে নয়। তখন ওই চলে যাই আমি ওর হাত ধরে বিহারে। তখন প্রথম একটু অসুবিধা হয়েছিল, কেন কি আমি বিহারের তো কিছুই জানতাম না, আর হিন্দি কথাটাও বলতে পারতাম না। তো ওখানে গিয়ে মানতে একটু অসুবিধা হয়েছিল 1 মাস মতন। তারপরে আমি খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিলাম ওখানে। তারপরে একটা এমনি দুজনের মধ্যে কিছু হয়তো রাগারাগি হয়েছিল। উনি মানে তখন না এর একটা অভ্যেস ছিল, আমি একে খাবিয়ে দিলেই খাবারটা খাবে, এখন এই অভ্যেসটা নেই। তো খাবিয়ে দিচ্ছি, তখন ও একটা ভিডিও ক্লিপ নেয় আমার রাগ ভাঙানোর জন্য, মানে ওই ভিডিওটা যে আমি ওকে খাওয়াচ্ছি, ওর মধ্যে একটা গান অ্যাড করে ওইটাও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তো আমরা ওইটাকে অত মানে সিরিয়াসলি নিইনি। ঠিক 1 সপ্তাহ পর যখন খুলে দেখছি ভিডিওটা খুব ভালো রিচ গেছে। তারপরে ওইটা নিয়ে আমরা দুজনে কিছু ভাবলাম, সিরিয়াস হলাম। তখন থেকে ইউটিউব ভিডিও স্টার্ট করেছিলাম, আর এখন আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব ভিডিও চ্যানেলে। কিরকম ধরনের ভিডিও করো তোমরা? शॉर्ट्स वीडियो, रोमांटिक कपल वीडियो। তারপরে কবে মনে হলো এটাকে প্রফেশন করে নেবো? যখন আস্তে আস্তে ভাইরাল হলো, আর অনেক কমেন্ট আসতো কি আপনারা রোজ দিন, আমাদের ওই জিনিসটা দেখে না খুব ভালো লাগতো কি এত ভালোবাসা। তখন আমরা ভাবলাম কি এতে খুব মজা আসছে, মানে কোনো নেই। তো দুজনে মিলে এটা স্টার্ট করেছি। রাহুল, প্রফেশনালি কি অন্য কিছু করো নাকি এটাই তোমার প্রফেশন? मैं अपने पापा का मतलब बिजनेस कर रहा था। जब भी ये स्टार्ट हुआ, जब अर्निंग आने लगे अच्छा खासा, तो फिर हम दोनों इसी पे ज्यादा मेहनत करने लगे। वेरी गुड। আর এখন আমার মেয়েও ও একটু করে, ওরও এখন 2 লাখ ফলোয়ার্স হয়ে গেছে ইনস্টাগ্রামে, ও একটু করতে থাকে। এই যে প্রফেশনটা ইউটিউবার, এটা এখন অনেকে করছে। একটা সংসার চালাতে গেলে যেরকম খরচা হয়, মোটামুটি তোমাদের যা মান্থলি ইনকাম হয় তাতে তোমরা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারো? मतलब इनकम इतना है कि आप हर महीने गाड़ी निकाल सकते हो। हाँ, वेरी गुड। मेहनत भी बहुत करना पड़ता है। হ্যাঁ, ওতে ধ্যানটাও অত দিতে হবে। কোনো জিনিসই লাইফে ইজি নয়, প্রত্যেকটা জিনিসের পেছনে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট আছে। ये बहुत मेहनत करी है लाइफ में, मतलब बेबी होने के बाद मेरे घर को भी अच्छे से देखी है, मुझे भी और मेरे बेबी को भी। और वीडियो में तो और भी, तो सब मेंटेन करके इसने बहुत ही मेहनत किया है। वेरी गुड। এখন তোমরা থাকো কোথায়? কলকাতায় থাকো? হ্যাঁ, এখন কলকাতায় শিফট হয়ে গেছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পরিচয় হলো কিভাবে দুজনের? আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আলাপ। তখন তো বাইক নিয়ে কিছু তোমাদের ছিল না নিশ্চয়ই? না, তীর্থ তখনও রাইড করতো। আচ্ছা, তুমি করতে না? তো আমি করতাম না। তো সেখান থেকেই আমারও ইন্টারেস্ট জাগে, বিকজ খুব ভালো লাগে দেখে যে এরকম বাইকে করেও ঘোরা যায়, তাও একটা অন্য ডেস্টিনেশনে 12-14 দিনের জন্য। তো সেই জিনিসটা খুব ভালো লাগে এবং খুব পছন্দ হয় আমার। তো সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু এবং সেখান থেকে আমরা রাইড করা স্টার্ট করি একসাথে। তারপরে কবে মনে হলো যে একে অপরের সাথে সারা জীবন কাটানো যেতে পারে? একসাথে থাকা, বাইক রাইড করা, সেই যে এক্সপিরিয়েন্সটা লিড করা, কেন কি যেরকম দেখতে রিলে আজকাল আমরা যেরকম দেখি যে ঘুরছি, খুব মজা হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস 12-14 দিন বাইকে পেছনে বসে বা একটা বাইক চালিয়ে ঘোরা সারাদিন, সেটা খুব কষ্টজনক শরীরের পক্ষেও আর মানসিক দিক থেকেও খুবই। তো সেইখানে আমরা যা যা এক্সপিরিয়েন্স ফিল করেছি সেগুলো আমাদের কাছে খুব মেমোরেবল, এবং আমরা মনে করি যে এতটা জিনিস করতে পারি তাহলে সারা জীবন একসাথে থাকতেই পারবো। তাহলে এত দূর দূর যাও, হ্যাঁ অনেক তো সে এক্সপিরিয়েন্স ছিল না, ও না হয় জানতো কিভাবে কিরম ফিলিংটা, বাট তুমি তো নতুন, যখন উঠলে ওর বাইকের পিছনে কিরম লেগেছিল? ফার্স্ট ট্রিপ কোথায় গেছিলে ওর সাথে? ফার্স্ট তো বাড়ি থেকে না বলে আমরা দীঘা গেছি। আচ্ছা। তো সেটা কেউ জানতো না, হঠাৎ একদিন মনে হলো যে না, বাইকে করে যাওয়া যেতে পারে। খুব ছোট তখন, আমি স্কুলে পড়ি। সেদিনকেই আমরা ওখান থেকেই ফিরে আসি। তারপরে তীর্থর এই ঘোরাটা আমার খুব ভাল লাগে। দেন বাড়িতে বলি, পারমিশন নিয়েই আমি ফার্স্ট রাইডই লাদাখ যাই। ডাইরেক্ট দীঘার পরেই লাদাখ? দীঘার পরেই লাদাখ। তো তারপরে ওই ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে, মানে এই এক্সপিরিয়েন্সটা প্রচণ্ডই, মানে বলে বোঝানোর মতন নয়। ভীষণ থ্রিলিং একটা, ভীষণ থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস। কেন কি কোনোদিন টেন্টে শুতে হয় আমাদেরকে, ম্যাগি খেয়ে থাকতে হয় সারাদিন, কেন কি পাহাড়ে খাবার দাবার পাওয়াটা খুব ডিফিকাল্ট। সমস্ত কিছুটাই ডিফিকাল্টের মধ্যে পড়ে, বাট আমি সব থেকে বেশি ওকে করি যে ও সব কিছু মানিয়ে নিয়ে ওই জিনিসগুলোকে যে সহ্য করে নিয়ে থাকে আমার সাথে ওখানে, ও কমফর্ট ছেড়েও ও এই জিনিসগুলোকে খুব ভালোবাসে। যখন তুমি চালাও তীর্থ, কতক্ষণ একটানা চালাতে হয়? পার ডে 700-600 এরকম কিলোমিটার প্রায় চালাতেই হয়। মানে সকালবেলা আমরা অলমোস্ট বেরোই আর রাতে আবার রাত্রিবেলা গিয়ে পৌঁছাই। হ্যাঁ, মানে ওইটাই ব্রেক, যে 100 কিলোমিটার 200 কিলোমিটার পরে গিয়ে ধরুন ব্রেকফাস্ট করা, দেন একটু লাঞ্চ করা। তো সব থেকে ডিফিকাল্ট হচ্ছে বাইক চালাতে চালাতে একটা সময় গিয়ে ঘুম লেগে যায়, তো সেই টাইমে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তো সেইখানে এখানে একটা মজার ঘটনা আছে। তীর্থ যখনই ঘুমিয়ে পড়ে, তীর্থ তখন জোরে জোরে গান করে এবং আমি ওই গানের তালে খুব এনজয় করি, এবং আমরা দুজনে এরকম হয়েছে ও আমার পেছনে বসে ঘুমোচ্ছে, এন্ড আমি এত না ঘুমোয় সেজন্য কন্টিনিউয়াসলি ওকে ট্যাপ করতে থাকছি যে তুই ঘুমোস না, তুই ঘুমোস না। নিজেদের মধ্যেই কনভারসেশন করতে করতেই যাই, এবং যে সিনিক বিউটি আছে সেটাকেও এনজয় করি। রাত্রিবেলা কোথাও একটা হল্ট করো? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ একটা সেফটির ব্যাপারও থাকে, তো সেই জন্য আমরা চেষ্টা করি রাত্রিবেলাটাকে অ্যাভয়েড করতে। বাট হয় না দিদি, অনেক সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তির উপর দিয়ে যেতে হয়, বিকজ গাড়ি খারাপ হচ্ছে, কখনো কারোর পাংচার হচ্ছে, তো বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো করে। শুধু কি তোমরাই বেরো নাকি তোমাদের? না, আমাদের সাথে গ্রুপও আছে, কখনো আমরা একাও যাই। কত ফ্রিকোয়েন্টলি যাও মোটামুটি? বছরে 2 বার তো যাওয়ার চেষ্টা করি, কিন্তু খুব বড় রাইড হলে একবার, কেন কি ছুটি পাওয়াটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কেন কি ছুটি পাওয়াটা প্রাইভেট সেক্টরে খুবই মুশকিল। এমনি কি করো? আমি এইচআর ডিপার্টমেন্টে আছি, ম্যানেজারিয়াল, আর আমি গ্রাফিক ডিজাইন ম্যানেজার। তো বাইক চালানো দুজনেই এক্সপার্ট, যা বুঝলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলের দোষ গুণ সব আছে, হয়তো গুণের চেয়ে দোষের মাত্রাটা বেশি, কিন্তু তাই বলে তার ভালোবাসাটা তো মিথ্যে নয়। আমি জানি মা, এরপর তুমি কি বলবে। শুধু জেনে কি হবে? তলিয়ে ভেবেছিস কি? ছেলেটা হাসপাতালে ঠায় বসে থেকেছে, ঠায়। নার্স আমাকে বলেছিল ও পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছে তোর মাথায় ছোঁয়াবার জন্য। আমি জানি এ কথা কেউ মানবে না যে তুই সেই জোরেই বেঁচে উঠেছিস, কিন্তু আমি জানি নীলের ওই প্রার্থনার জোর ছিল তোর এই বেঁচে ওঠার জন্য, সবকিছু ঠিক ঠিক হয়ে যাবার জন্য। আমিও তোর প্রার্থনার জোরের ওপর অবিশ্বাস করছিলাম, আর তার ভালোবাসা অবিশ্বাস করিস? আমি তো বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে আমি দাঁতে দাঁত চিপে পড়েও ছিলাম ও বাড়িতে, চেষ্টাও করেছিলাম যাতে সব ঠিক থাকে। তুমি বলো আমি কি চেষ্টা করিনি মা? অতীত নয় মা,
তুই আজও বিশ্বাস করিস ওর ভালোবাসায়, না হলে তুই হসপিটালে ওভাবে ওকে তুই চাইতিস না। মা দেখো, তখন আমি মানসিকভাবে দুর্বল ছিলাম। হ্যাঁ, আমার নীলকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা খুবই সাময়িক ছিল। আর একটা সাময়িক ইচ্ছের উপর ডিপেন্ড করে তো গোটা জীবনটা চলতে পারে না মা। নীল কোনোদিনই বদলাবে না। তাড়াহুড়ো করছিস মেঘ, বড্ড তাড়াহুড়ো করছিস। আমি তো তোর বাপিকে চিনি। বাপি তোকে কষ্ট পেতে দেখে নীলকে দোষী করছে, তোকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। একদিন যখন বাপি বুঝতে পারবে বাপির এই সিদ্ধান্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছিস তুই, সেদিন কিন্তু অনিন্দ কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই সময়টা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। দেরি করে ফেলিস না মেঘ। নীল নিশ্চয়ই এতদিনে অনেকটা ম্যাচিউরড হয়েছে। জীবন দেখাটা নিশ্চয়ই ওর কাছে অনেকটা পাল্টেছে, অনেক রেসপন্সিবল হয়েছে, বদলেছেও অনেকটা। প্লিজ মেঘ, ওকে আর একটা সুযোগ দে। সামনের তারিখেই সবকিছু শেষ করে দিস না। সামনের তারিখটা কি এসে গেছে না? আর একবার ভাবার দরকার আছে মেঘ। কবে পড়েছে সেই দিনটা? 18 তারিখ। আর 7টা দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েকে সব থেকে বেশি অপমান করেছে মিডিয়া, ডিমিন করেছে মিডিয়া। আমরা চাই সেই মিডিয়াই নিজেদের ভুল নিজেরা স্বীকার করুক, মেঘের কাছে সরি বলুক। আমরা একটা প্রেস মিট করতে চাইছি, আপনার আপত্তি না থাকলে প্রেস মিট করে, প্রেস কনফারেন্স করে সেখান থেকে আমরা মিডিয়াকে এই ভিডিওর কিছু অংশ দেব, সমস্ত মিডিয়াকে দেব। পুলিশ থাকবে, আর আপনাদের কমপ্লেনের বেসিসে পুলিশ ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলো তারা দেবে। আমরা চাইছি মেঘ নিজে প্রেস মিটে উপস্থিত থাকুক, ও নিজের মুখে নিজের কথা প্রেসকে জানাক। মেঘ ওখানে যেতে চাইবে না, কিন্তু ওর থাকাটা তো প্রয়োজন। অন্যায়টা তো ওর সঙ্গেই হয়েছে। হ্যাঁ, অন্যায়টা হয়েছে ওর সঙ্গে, বড় বেশি অন্যায় হয়েছে। বড় বেশি লোক অন্যায়টা ওর সঙ্গে করেছে। অন্যায় যার সঙ্গে হয়েছে তাকে যদি বলার সুযোগ দেওয়া হয়, তাহলে তো শুধু মেঘকে সুযোগ দিলেই হবে না, আর একজনকেও দিতে হবে। তার নামেও সমান কাদা ছেটানো হয়েছে। তাকেও বলতে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল, নিশ্চয়ই। আঙ্কেল, আমি জানি ব্যাপারটা আপনার পক্ষে ভীষণ কষ্টকর। আপনি যদি না চান তাহলে কিন্তু প্রেস মিটগুলো আমরা করব না, পুলিশের লেভেলেই হবে ব্যাপারটা, এত পাবলিসিটি না করেই। মেঘের সম্পর্কে কথাগুলো যখন অত্যন্ত চিৎকৃতভাবে সকলের সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, তখন প্রতিবাদটা ওইভাবে চিৎকৃতভাবেই করা দরকার। কারণ চিৎকার না করলে এখন তো কোনো কথা কেউ শোনে না। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। কাল দুপুরে প্রেস ডাকা হবে। এক মিনিট, তোমাকে একটা কথা বলার আছে।
আমার মেয়ে অনেকের অনেক সময় অনেক উপকার করেছে, কিন্তু সেই উপকারের কথা কেউ মনে রাখেনি। সেই উপকারের ঋণ যে শোধ করতে হয়, করা দরকার, এটা কেউ মনে করেনি। তুমি করেছো। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট গর্বিত যে সে অন্তত একটা মানুষকেও বদলাতে পেরেছে। ভালো থেকো। মেয়েকে ওখানে নিয়ে যাবার দায়িত্ব জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আপনার ফোন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কাকে ফোন করলে? নিশ্চয়ই ডিলিট করে দিয়েছো। ইয়েস। তা কিনারায় পৌঁছতে পারলে? প্রায় কিনারায় পৌঁছে গেছি বলতে পারেন। যাই হোক, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি বলুন তো? কৌশিকী মুখার্জির জ্ঞান ফিরেছে। এক্ষুনি আমাকে শুট করার চেষ্টা করা হয়েছিল। আই এম শিওর তোমার কোনো ভুল ধারণা হচ্ছে। না বরদীপ, আজকে কাকুন না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি নিজের কানে শুনেছি। তুমি তো ভুল শুনতে পারো। ফায়ারিং এর শব্দ। আমি এত ভুল শুনবো না বরদীপ। আরে বাবা, তাহলে তো আমরাও শুনতে পেতাম। আমরা তো শুনতে পাইনি। সাইলেন্ট ফেল লাগানো ছিল। জগৎ আছে, জগৎ আছে, জগৎ আছে কোথায়? জগৎ আছে। সিস্টার কেউ আছেন এখানে? সিস্টার, আমি এটা কোথায় আছি একটু বলবেন? নার্সিং হোমে। আমার বাড়ির লোক কেউ আছে? একটু ডেকে দেবেন প্লিজ। আমার মেয়ে, আমার কাকুন ঠিক আছে? আচ্ছা, জগদ্ধাত্রী বলে একজন আছে, সে ঠিক আছে তো? একবার একটু বলুন না। জগদ্ধাত্রী বলে কেউ একজন আমাকে দেখতে এসেছিল তো? হ্যাঁ, আচ্ছা, আপনি কিছু বলছেন না কেন বলুন তো? জগদ্ধাত্রী আমাকে দেখতে এসেছিল তো? আপনি আমার বাড়ির লোককে একটু ডেকে দিন না প্লিজ। বাইরে বাড়ির লোক আছে, একটু ডেকে দেবেন প্লিজ। আপনি এত ইমপেশেন্ট হয়ে পড়ছেন কেন? সব ঠিক আছে। আপনার বাড়ির বউ জগদ্ধাত্রী মুখার্জি ঠিক আছে। জগদ্ধাত্রী ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ঠিক কি দেখেছিলেন?
মানে হঠাৎ করে আপনি বেরিয়ে এলেন কেন? কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েছিল? কি কি দেখেছেন যে হঠাৎ বেরিয়ে এলেন? আমি বেরিয়ে এসেছিলাম কারণ আমি অনেক কথা বলতে চাই জগদ্ধাত্রী, অনেক কথা। কাকে বলবো? জগদ্ধাত্রীকে নাকি জ্যাজ চ্যানেল? আমি আপনার কাছে চিরকাল জগদ্ধাত্রী হয়ে থাকতে চাই বর্দি। একটু দাঁড়ান, ভিতরে সিস্টার আছে, ইনজেকশন দিচ্ছে। শুনলাম কৌশিকী মুখার্জির জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলতে পারছেন না। আমরা ভেতরে যাব না? পারবেন, একটু পরে। যান, ভিতরে যান। মেয়েটাকে চেনা চেনা লাগলো না? দেবুদা, মেয়ে দেখি, আমি 1 মিনিট আসছি। সিস্টার, 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 এই সিস্টার। কি ব্যাপার, এরকম ভেব করছেন কেন আপনি? I'm sorry. আমি ভেবেছিলাম, I'm sorry, I'm extremely sorry. Please. উৎসব মুখার্জি, তুমি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। যে কবর তোমরা খুঁড়তে শুরু করেছো না, সে কবরে নিজেরাই পড়বে। মাটি চাপা দিয়ে দেবো, শেষ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। অনেক বড় গেম খেলে ফেলেছ। ক্ষমা নেই উৎসব মুখার্জি, এর কোনো ক্ষমা নেই। জগদ্ধাত্রী মুখার্জি ফিরবে। জগদ্ধাত্রী মুখার্জি 24 ঘন্টার মধ্যে ফিরবে, জ্যাজ সান্যাল হয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা বছর আগে যখন বিয়েতে রাজি হয়েছিলি বা বিয়ের পরে যখন এপাড়ায় এলি, তখন তুই ভেবেছিলি 1 বছর পর তোকে এই দিনটা দেখতে হবে? কোনো মেয়ে ভাবে না শিমুল, কোনো মেয়ে ভাবে না। যতই সংসারে অশান্তি থাক, ঝগড়াঝাটি হোক, কোনো মেয়ে শেষ পর্যন্ত ভাঙন আসুক এটা চায় না রে। वैसे की बोल लो शिमूल, मतलब जज ने तो रिकॉन्सिलिएशन के लिए पूछा होगा और उसने मना कर दिया होगा, है ना? না, তাহলে কি বললো? তাহলে প্রচন্ড কান্নাকাটি করছিল। বাবা, শেষ মুহূর্তে একেবারে অপরাধবোধ উঠলে উঠছে। তাই হবে। वैसे वो रोना धोना देख के जज की बोल लो। দেখো, জাজ আর কি বলবে, ওনার তো সেই অর্থে কিছু বলার থাকে না। ঠাড়ে ঠোরে এটাই বোঝালো যে আমারই দোষ, পরাগ রিকনসিলিয়েশন চাইছে, আমি চাইছি না। তাও আমি পরে বলেছি, জানো তো, যে ও যখন এত চাইছে তাহলে ঠিক আছে, আমি একবার ট্রাই করি। আমি এমনিই বলে দেখলাম যে কি হয়। আমি বলেছি যে 6 মাস তো সময় পাওয়া যায়, তাহলে এই 6 মাস সময় নিই, যদি ঠিক হয়ে যায় তো হবে, না হলে ওই আর কি ডিভোর্স হয়ে যাবে। তবে এটা শুনে পরাগ আবার কি বললো জানো? এটা শুনে বললো যে না, আমার যখন ওর সাথে কোনো ঠিকঠাক সম্পর্কই নেই, যখন মন থেকে আমি ওর কাছ থেকে এতটা দূরে, তখন আর কিসের জন্য আর সময় নেবে?
এটাও বলেছে যে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক আমার এখনো আছে, তাই এই সেপারেশন। ও এত কিছু বললো আর তুই কিছু বললি না? না। क्यों शिमुल? थोड़ा कुछ तो बोलते पारते, बोलो। আরে পরাগের কথাগুলো তো বলতে পারতিস, ওর সঙ্গে প্রিয়াঙ্কার রিলেশনের কথাটা তো বলতে পারতিস। কি হবে বলে বলো তো? কাদা ছেটালে না নিজের গায়ে কাদাটা পড়ে গো, কোনো তো দরকার নেই। আর তাছাড়া আমরা দুজনের সম্মতিতেই আমরা মিউচুয়াল ডিভোর্স করতে গিয়েছিলাম, সেখানে রিকনসিলিয়েশনের তো কোনো প্রশ্নই আসে না। কি হবে আর এসব বলে? এসব বলে তো কোনো লাভ নেই, কোনো মানেই হয় না। সত্যি তাই। হ্যাঁ রে শিমুল, পরাগের মুখোশটা না এই সুযোগে তোর টেনে একেবারে খুলে দেওয়া উচিত ছিল। নাটক করছে শেষ মুহূর্তে, অসভ্য ছেলে কোথাকার। কি না তুই? কি হবে বলো তো আর এসব করে? अरे उसने सोचा होगा कि थोड़ा रोना धोना कर ले शिमुल राजी हो जाए, पर शिमुल तो राजी है नहीं, बस उल्टा बदनाम करने लगा। দেখো, যার সাথে কোনো সম্পর্কই নেই, যখন সবটাই শেষ হয়ে গেল তখন তো এসব করে আর কোনো লাভ নেই না। ছাড়, অনেক কথা হচ্ছে, আমরা বরঞ্চ এগোই। হ্যাঁ চল তো, আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো আজকে। এসো। শিমুল, একটা সত্যি কথা বলতো, তোর সত্যি কষ্ট হচ্ছে না? না গো, কষ্ট আবার কিসের? झूठ बोलो ना शिमुल, चेहरे से ही पता चल रहा है कि तुम्हारा अनेक कष्ट होच्छे। একটা পরিচয়ের বাড়িতে ছিলাম তো, সেই পরিচয়টা আর থাকলো না। আর সব থেকে বড় কথা কি বলতো, এটা ভেবেই খারাপ লাগছে যে মানুষটার সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, কিন্তু সে আমার সবটা জেনে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল, মনে কিছু করিস না। তোর মনে হতেই পারে যে বিপাশাদি একটা সম্পর্ক থেকে আমি সবে বেরোলাম, সঙ্গে সঙ্গে অন্য একটা সম্পর্কের কথা বলছে। কিন্তু দেখ, একটু ভালো করে ভেবে দেখ, তোকে যা বলেছে, যা অপমান করেছে সেটা তো শতদ্রুর মা করেছে। বল, শতদ্রু তো তোকে কিছু বলেনি। শতদ্রু কিন্তু সত্যিই তোকে খুব ভালোবাসে, তুই একবারও ভেবে দেখবি না? বিপাশা দিয়ে এসব কথা থাক না গো, আমার না সত্যি আর ভালোবাসার কোনো দরকার নেই। আমি আর সত্যি কোনো ভালোবাসা চাই না, দেখলাম তো অনেক। আর শতদ্রু না একটা ফ্যামিলি বিলং করে, ওর বাবা নেই কিন্তু মা তো আছে। ওর মা ওকে অনেক কষ্ট করে মানুষ করেছে। ওর মায়ের মনে সারা জীবন আমার জন্য ট্যাগটা রয়েই যাবে যে আমি একটা ম্যারিড মেয়ে ছিলাম। চাইলেই শতদ্রু একটা আনম্যারিড মেয়েকে বিয়ে করতে পারতো। এই শুধু শুধু এসবের মধ্যে আমি কেন ঢুকতে যাব বলো তো? আর তাছাড়া এত কিছুর পরেও শতদ্রু কখনোই ওর মাকে ছেড়ে আসতে পারবে না। দেখো, আমি চাইও না যে ওর মাকে ছেড়ে আমার কাছে আসুক, সত্যিই চাই না। আর আমি না সত্যি কোনো অশান্তির মধ্যে জড়াতে চাই না। অনেক তো হলো। আর এটাও ভাবি যে আজ শতদ্রুর এরকম কথা মনে হচ্ছে, ভবিষ্যতে এরকম নাও মনে হতে পারে। ওরা আমাকে খারাপও লাগতে পারে, তখন কি হবে বলো তো? আর যদি সত্যি আমাকে শতদ্রু ভালোবাসে, তাহলে আমার জন্য অপেক্ষা করবে, বিয়ে করবে না। আমি না হয় 5 বছর পর ভেবে দেখব। আর যদি সেটাও না পারে, তাহলে আর কি, ওর যদি আর্জেন্ট মনে হয় বিয়ে করে নেবে। তখন আমিও মনে করব যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা একেবারে ঠিক, ভুল নয়। वो देखो कारा एसेছে। कारा? और कारा देखो। দেখ, ভাই, ভাইয়ের বউ, গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে এখানেই খেতে চলে এসেছে। আসতেই পারে, না আসার কি আছে বলো? আমরাও তো এসেছি, ও এসেছো নিজের লোকেদের নিয়ে, কাছের লোকেদের নিয়ে। অসুবিধার তো কিছু নেই, ওরাও সেলিব্রেট করছে। তাহলে এত কান্নাকাটির কি ছিল বাবা? নাটক? ওই তখন মনে হয়েছিল করেছে। হাসি পায় সত্যি, এদের দেখলে হাসি পায়। দাদা শোনো, আমাদের না তাড়াতাড়ি খেয়ে কিন্তু বেরোতে হবে।
কেন রে, রেস্টুরেন্টটা কি ওদের কেনা? দেখো, শুধু শুধু অস্বস্তি বাড়িয়ে কি লাভ বলো? আমি না এমন কোনো সিচুয়েশনে পড়তেই চাই না যেখানে অস্বস্তি হয়। খাবার যখন এসেই গেছে তখন তাড়াতাড়ি খেয়ে নাও, বেরোবো। ওই দেখো, এখানে সেলিব্রেট করছে সব বন্ধুরা মিলে। বোঝো পরাগদা, বোঝো, নিজের চোখে দেখে নাও তোমার এক্স ওয়াইফের কি অবস্থা। আই এম শিওর এখানে শতদ্রু আসবে, তোমরা আমার কথা মিলিয়ে নিও। আরে ওর যা ইচ্ছে সেটা করুক না, তোর তাতে কি, তুই আর মাথা ঘামাস না তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, এখন কিন্তু একদম নয়, আমি কিন্তু বারণ করছি। এখন কিন্তু কিছু হবে না, আমি বলে দিচ্ছি। না, কাছে আসলে সমস্যাটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ? আরে তুমি না না, এখন অফিস আছে, অফিস যাবে না তুমি আজকে। কি পাগলামি করছো বলো তো? আরে আরে অফিস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন? কি হচ্ছে? অফিস আছে সৃজন, বাবা অফিস আছে, অফিস যাবে না, অফিস যাবে না তুমি দূরে যাবে। সৃজন, সৃজন, আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো মাকে, এক্ষুনি ডাকবো। তুমি পালাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আরে বাবা তুমি কি হলো সৃজন? লাগলো? দেখেছো তো, এই জন্য বারণ করি। কোথায় লাগলো দেখে? সৃজন দত্তের হাত থেকে পালাবে? হ্যাঁ, অনেকদিন পর তুমি সালোয়ার কামিজ পরেছো, এটা পরলে না তোমার হেভি লাগে। সৃজন, এখন তো শীতকাল, আর এটা না সালোয়ার কামিজ নয়, কুর্তি। শাড়ি পরলে ঠান্ডা লাগে। হ্যাঁ, আজ সত্যি একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই তো বলছি তোমাকে তুমি অফিসে যেও না। আজ তুমি কম্বল মুড়ি দিয়ে বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আর আমি তোমার কি করো না তুমি? যাও, কি আর বলবো, ভালো লাগে না। কিন্তু তুমি এভাবেই যাবে? কেন? তুমি তো আমাকে বললে যে আমাকে সালোয়ার কামিজ পরলে ভালো লাগে। সে তো এখনো ভালো লাগছে, কিন্তু ওড়না ছাড়া না 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 পড়না, ওড়না গায়ে না দিলে না কেমন একটা যেন লাগে, ভালো লাগে না। সৃজন, এটা আবার কেমন কথা বলো তো? আর এটা তো সালোয়ার কামিজ নয়, এটা তো কুর্তি, এটার সাথে ওড়না যায় না। শোনো পড়না, অত শত আমি বুঝি না, মোদ্দা কথা ওড়না না নিলে ব্যাপারটা ভালো লাগে না। তুমি কিছু একটা নিয়ে নাও, কিছু একটা নিয়ে নাও, ভালো হবে। আমি বলছি, আমার কথা শোনো। বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি রাত্রিবেলা বউকে নাইট ড্রেস গিফট করছো, আবার সকালবেলা ওড়না কোথায় বলছো? আরে নাইট ড্রেস পরেছো তুমি আমার সামনে, আর এটা পরে তুমি রাস্তায় বেরোবে, আকাশ পাতাল তফাৎ, বুঝেছো? আমি আমার বউকে সব রকম ভাবে দেখবো, তাই বলে বাকিরাও। আচ্ছা আচ্ছা হয়েছে, আমি তো এটার উপরে সোয়েটার পরবো, তাহলে হবে তো? আরে সেটা তো আগে বললেই পারতে। হ্যাঁ, তবে এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি সবসময় এভাবে আমার জামা কাপড় নিয়ে কথা বলবে না। আচ্ছা সৃজন, ড্রেসটা তো মানুষের চয়েস, যার যেটাতে কমফোর্টেবল লাগবে সে সেটাই পরবে, সেটা নিয়ে তুমি কেন কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই সে ভদ্রতার সীমা লঙ্ঘন করবে না, কিন্তু তাই বলে তুমি। দেখো পর্ণা, অত সূক্ষ্ম কথা আমি বুঝি না। আমি আমার বইয়ের জামা কাপড় নিয়ে কথা বলবো, সে তুমি যাই বলো, আমি এরকম। আর তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, ব্যাস। টাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে কোনো একটা অফিসের পরিবেশ বলো বা কাজকর্মের প্যাটার্ন বলো, সবটাই নির্ভর করে আমাদের অফিসে যে লোকগুলো কাজ করছে
তারা কি ধরনের লোক। আর আমি এই রোজ খবরের চিফ এডিটর হয়ে কখনোই চাইবো না যে দু একটা লোকের জন্য আমাদের রোজ খবরের বদনাম হয়ে যাক। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পারছো আমি কি কারণে এই কথাগুলো বলছি। আমি আমাদের এমপ্লয়ি তানিয়াকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছি। স্যার বলছি আপনি ওকে আরেকটা সুযোগ দিলে পারতেন। প্রশ্নই ওঠে না পর্ণা। দেখো, এর আগেও তানিয়া সম্বন্ধে আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে, সেগুলো আমি এড়িয়ে গিয়েছি, ইগনোর করেছি। কিন্তু এবার ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। দেখো, আমি কখনো চাইবো না যে একটা পচা আপেলের জন্য আমার বাস্কেটের বাদবাকি আপেলগুলো পচে যাবে। সো আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। হ্যাঁ স্যার, আমিও আপনার সঙ্গে একমত। এরকম একজন মানুষের সঙ্গে কাজ করাটাও কিন্তু খুব প্রবলেমের। একদম ঠিক। যাই হোক, এই ম্যাটারটা মিটে গেল। নেক্সট টপিকে এবার আমরা যাই। তোমরা শুনলে খুশি হবে যে আমরা একটা সরকারি প্রজেক্টের কাজ পেয়েছি এবং সেটাকে কভার করব আমরা। তো এই বিষয়ে আমি তোমাদের সবাইকে একটু বুঝিয়ে বলতে চাই, সেই জন্যই তোমাদেরকে এখন আমি এখানে ডেকেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার স্যার। আপনি বলুন না, আমরা সব নোট করে নিচ্ছি। বিশ্বাস করো বন্যা, তোমায় ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারছি না। আমি তোমায় ফোনটা করছি, ফোনটা ধরো। সব জায়গায় শুধু তুমি আর তুমি। কেটে দিল কেন? না না, তোমায় ফোনটা ধরতেই হবে পর্ণা। তোমাকে জানতেই হবে, তোমাকে ছাড়া আমার পাগল পাগল লাগছে। প্লিজ প্লিজ পর্ণা, ফোনটা ধরো। ধুর বাবা, এতবার ফোন করছি দেখেও ফোনটা ধরছে না। ঠিক আছে, আমিও ছাড়বো না, আমি ভিডিও কল করব। এই কি, ভিডিও কল করছি দেখেও ফোনটা ধরছে না? কি ব্যাপার পর্ণা? ইয়েস স্যার। বারবার ফোন আসছে তোমার? সরি স্যার। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। চক্রু দাদা গো, মানুষটার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? অফিসে ভিডিও কল করছে কেন? সারাদিন নয় অফিস, নয় এর সমস্যা ওর সমস্যা। এতবার ফোন করছি, ভিডিও কল করছি, একবার ফোনটা ধরা গেল না। পুরো মুডটাই বিগড়ে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসি গো। রুদ্র, তুই এখানে? হায়, ভেতরে আয়। হ্যাঁ, আসছি আসছি। আরে রুদ্রদা বলো। আর একটু আগে এলে যে কি ভালো হতো, ফুলকে আমাদের সবার জন্য ঘুগনি করে এনেছিল। কি আর করা যাবে ভাই, আমার দুর্ভাগ্য, আমি মিস করলাম। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চল। হ্যাঁ যাচ্ছি, আমার রোহিতের সাথে না একটা বিশেষ কথা আছে, সেরে নি। আমার সঙ্গে? হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে আমার, ভিতরে যাই। হ্যাঁ চ। জামাইবাবু স্যারের সঙ্গে আলাদা করে কি কথা থাকতে পারে? বড়দের কথা তুমি কেন নাক গলাচ্ছ বলো তো? চলো আমরা বিপিবারটা মন দিই।
হ্যাঁ হ্যাঁ, কাস্টমাররাও চলে এসেছে, কাজে মন্দ হওয়াটাই ভালো। আর রুদ্রদাও এরকম তাড়াহুড়ো করে চেম্বারে ঢুকে গেল, আমি ঈশিতের ব্যাপারে কোনো কথাই জিজ্ঞাসা করতে পারলাম না। কালকে থেকে ফেরেনি, ফোনটাও ধরছে না, চিন্তা হয় না বল? মা কালী, ডান চোখের পাতাটা নাচছে কেন হঠাৎ? জামাইবাবু কি বলবেন? জাস্ট সেকেন্ড, আমার না মাথাটা পুরো ব্যাপারটা প্রসেস করতে পারছে না। কি ফুলকি আন্টির নিজের মেয়ে নয়? আরে এত বড় কথাটা আজ অব্দি আন্টি আমাদের কাউকে বললো না। ইভেন ফুলকিও এতদিন, এটা কি করে সম্ভব রুদ্র? ভাই তুই না পরিস্থিতির জটিলতাটাই বুঝতে পারছিস না। দেখ, আমি যে কাজটা করি আমার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে, তারা চারিদিকে ছড়িয়ে থাকে, তারা বিভিন্ন জায়গায় যায়, চারটে লোকের সাথে মেশে কথা বলে। ওরা আমাকে এতটা ভুল খবর দেবে না। আর যদিও আমি দিন তিনেক আগে ব্যাপারটা জেনেছি, জেনেই তোকে বলিনি, কারণ সিরিয়াসলি এইরকম একটা ম্যাটার না জেনে তোকে এসে বলবো খারাপ হতো। আমিও খোঁজ খবর নিয়েছি, তারপরেই তোকে বলছি। এখন তুই বলবি যে তোকে ওই বাড়ির থেকে কেউ কিছু বলেনি কেন? এরকমটা হতে পারে যে ফুলকি নিজের মাকে বারণ করেছিল তোকে কিছু বলতে, কারণ না হলে তোর উদ্দেশ্যটা সফল হতো না। উদ্দেশ্য মানে ফুলকির কি উদ্দেশ্য থাকতে পারে? তুই একটু মাথা ঠান্ডা করে বস তো এখানে। মাথা ঠান্ডাই আছে? আরে বস না, আমি তো বলতেই এসেছি। হ্যাঁ রে বাবা, তুই বস। বল। হ্যাঁ বলছি, মাথা ঠান্ডা, ঠিক আছে? মাথা ঠান্ডা আছে, বল না। হ্যাঁ হ্যাঁ, দেখ আসল সত্যিটা হলো এই ফুলকি দাস সবিতা দাস সত্যেন দাসের মেয়ে নয়। যদিও এটা সমস্যা নয়, হতেই পারে, আজকাল তো কত মানুষ বাচ্চা অ্যাডপ্ট করেছে। কিন্তু আসল সমস্যাটা হলো ফুলকি নিজের বাবার পরিচয়। রোহিত, ফুলকি বীরু বাদশার মেয়ে, হাকিমপুরের বীরু বাদশা। তুই নাম শুনেছিস কখনো? না, কে সে? তোর জানার কথাও না। বীরু বাদশা একসময় হাকিমপুরের খুব বড় ক্রিমিনাল ছিলেন। সবাই ওনাকে ওখানকার বেতাজ বাদশা বলতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই হাকিমপুরের উপকূল উন্নয়ন পার্টির পক্ষ থেকে ওনার এগেনস্টে একটা মাস মুভমেন্ট করেছিল। জনগণ প্রচন্ড রেগে যায়, তারপরে ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। উনি তখন বাড়িতে উপস্থিত এবং ওনার বাড়ির লোকজনও ছিল। জনগণ প্রচন্ড রেগে যায়, মাস্টারমশাই পরিস্থিতি সামাল দিতে পারেন না, কাউকেই আর বাঁচাতে পারেন না। শুধুমাত্র ওই বাড়ির একটি বাচ্চা মেয়েকে উনি উদ্ধার করেন, করে কারুর হাতে একটা তুলে দেন। ওই বাড়ির থেকে কেবলমাত্র ওই মেয়েটিই বাঁচে। এখন এটাই খুব স্বাভাবিক রোহিত, সেই বাচ্চা মেয়েটার মাস্টারমশাইয়ের উপর রাগ, ঘৃণা এগুলো তো থাকবে। বল না, স্পষ্ট করে বল না কি বলতে চাইছিস তুই, আমার মাথায় কিছু ঢুকছে না। স্পষ্ট করেই বলছি, আমি তো তোকে বললাম ফুলকি বীরু বাদশার মেয়ে। ফুলকি রায়চৌধুরী বাড়িতে ঢুকেছে প্রতিশোধ নিতে। আমি জানি এটা শুনতে তোর ভালো লাগছে না, তুই অবাক হচ্ছিস কিংবা তুই আমাকে বিশ্বাসও করছিস না, কিন্তু সত্যি করে ভাই, সত্যি করে বলছি, এটাই ট্রুথ। এতক্ষণ ধরে কি বলছেন জামাইবাবু? আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে মা কালী। সরি, আমি এতক্ষণ তোর কথাগুলো সিরিয়াসলি শুনছিলাম, কিন্তু ফুলকি দাস রায়চৌধুরী বাড়িতে ঢুকেছে আমাদের সবার উপর প্রতিশোধ নেবে বলে। আই মিন, এটা ভাই তুই এখনো ফুলকিকে ক্ষমা করতে পারিস নি, রাইট? আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোর কাছে, আমি ওকে বুঝিয়ে বলেছি। আর কোনোদিন তুই তো করে বোঝাবো, এক নম্বর কথা হচ্ছে তুই সিরিয়াসলি বিষয়টাকে নিচ্ছিস না। সেকেন্ডলি তোর মনে হয় আমি এতটা ইম্যাচিওর, আমি এতটা ছেলে মানুষ যে ফুলকির উপর রেগে আছি বলে আমি ওর এগেনস্টে তোর ব্রেন ওয়াশ করছি। তুই পাগল হয়ে গেছিস, কি বলছিস বলতো? আমি বোঝাতেই পারছি না।
যখন কোনো মানুষের কোনো গোপন এজেন্ডা থাকে না, তখন সেই মানুষটা কি করে বলতো? আমার থেকে শেখ, আমি রাজনীতিবিদ। তখন সেই মানুষটা আশেপাশে সবাইকে না আপন করে নেয়। ফুলকি এক্স্যাক্টলি সেটাই করেছিল, তুই মনে করে দেখ। স্যার, স্যার বলছি চা এসেছে, আপনারা চা খাবেন? কি চাই তোমার এখানে? কেন তুমি তো পরিষ্কার বাইরে শুনলে যে আমার আর রোহিতের পার্সোনাল কথা আছে, বিশেষ কথা আছে, তাও এখানে চলে এলে কেন? তোমার উদ্দেশ্য কি? কথা শুনতে এসেছিলে? উদ্দেশ্যটা কি তোমার? প্লিজ রুদ্র, আরে কাম ডাউন। বাইরে যাও, চা খাবো না আমরা এখন, কেউ বাইরে যাও। জামাইবাবু কি আমার বিরুদ্ধে কিছু বলছেন? সেরকমই তো মনে হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পার্বতী কাকি, বরমাল্য নিয়ে বেরিয়ে আসুন। আপনি যার অপেক্ষায় ছিলেন তিনি আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন। পার্বতী, অসুররাজ, পার্বতী কাকি আপনার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি তাকে চিনতেই পারছেন না। আমার পার্বতী আমাকে বিবাহ করবে বলে এসেছে। অন্ধকাসুরকে বিবাহ করতে এসেছে আমার পার্বতী। আমার পার্বতী, পার্বতী। বালক, পার্বতীর নাম করে কার সামনে এনে দাঁড় করিয়ে দিলে তুমি আমাকে? অসুররাজ, মনে হচ্ছে এবার আপনি নিজেই নিজের পার্বতীকে চিনতে পারছেন না। আপনার সামনেই তো আছে ওই যে তুলসী গাছ। এই তুলসী আমার কি প্রয়োজন? আপনার এই তুলসীর কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনিই তো বলছিলেন যে আপনার পার্বতী পবিত্র, আর এই সংসারে তুলসীর থেকে পবিত্র আর কি হতে পারে? হ্যাঁ অসুররাজ, দেখুন এর পাতাগুলো কত হালকা আর সবুজও, আর হাওয়া দিলে নদীর মতো ঢেউ খেলে যায়। অসুররাজ, আর কেবল তুলসীতেই তো জীবনদায়ী গুণ থাকে। আপনি আপনার পার্বতীর যা যা গুণ বলেছিলেন সেই সব এই তুলসীর মধ্যে রয়েছে। তাহলে ওই তো আপনার পার্বতী। আমি জানি যে আমার পার্বতী এই বৃন্দাবনে কোথাও লুকিয়ে আছে। যদি আমি এটা জানতে পারি যে কেউ আমার পার্বতীকে লুকিয়ে রেখেছে, পুরো বৃন্দাবনকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছাই করে দেব। আরে অসুররাজ, আপনি রাগ কেন করছেন? যদি আপনি রেগে যান তাহলে সব ভুলে যাবেন। আমি কথা বলছি তো। ঠিক আছে, আমি শুধু আমার পার্বতীকে চাই। হ্যাঁ কানাই, আমার মনে পড়েছে। নাও কানাই, যেমনটা বলেছিলাম তেমনই নিয়ে এসেছি দেবী পার্বতীকে। পার্বতী কোথায়? কোথায় আমার পার্বতী? হ্যাঁ, এই তো এনেছি আমাদের পার্বতীকে। কোথায় আমার পার্বতী? দেখুন অসুররাজ, এই হলো আপনার পার্বতী। এই হলো দেবী পার্বতী। এইটা? হ্যাঁ, এই তো পার্বতী। এইটা আমার পার্বতী? আমাদের পার্বতী। এইটা আমার পার্বতী? এই আমার পার্বতী? কানাই সত্যিই ধন্য, আর ধন্য ওনার লীলা। অনেক বড় সংকটকেও নিজের লীলার দ্বারা কত তুচ্ছ করে দেন নন্দলাল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।